নমস্কার, আমি স্নিগ্ধা চৌধুরী। সকলকে স্বাগত জানাই গল্প সঙ্গীতে। আজকে আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, জলসত্র। আসুন শুরু করি গল্পটি। বৃদ্ধ মাধব শিরোমণি মহাশয় শিষ্য বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন 1টার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খররৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যাও বা আছে, তাও পত্রহীন। মাঠের ঘাস রোদ পোড়া, কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে, প্রাণ দিতে যাওয়ারই সামিল। এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল। তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করে বেরুলেন, সে কেবল বোধ হয় কপালে দুঃখ ছিল বলে। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেই দিকেই কেবল চকচকে ঘরবালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল। জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমে ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধু ধু মাঠ খররৌদ্রে যেন নাচছে। চকচকে বালি রাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে এনে ফেলে দিচ্ছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম, খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয়? তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এই মাঠটাকে এই অঞ্চলে বলে কচুচুষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই।
আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জলতৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো, এখনো তো 2 ক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও... শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘুঁটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্যে কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলেই সেই জল ঘুঁটিটাই যেন তার পুরস্কার। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 8 ক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর 8 ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতেও পারে, না থাকে ছায়া তো থাকবে। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র, 4-5টা নতুন জ্বালাই জল, এক পাশে এক রাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় 8 ধামা বাতাসা, বাঁশের চেরা একটা খোল কাটার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলের এই মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে। একজন জিজ্ঞাসা করলে, ঠাকুর মহাশয়ের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আহা, সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মহাশয় যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জড়িয়ে। হাতির সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে। আহ, কি ঝিরঝিরে ঠান্ডা হাওয়া! এ অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বললে, ঠাকুর মশাই, হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান। এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক তারপরে। তারপর শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করলেন, এ জল স্বচ্ছ কাদের? আগে ওই আমডোবের বিশ্বাসদের, শ্রীমন্ত বিশেষ আর নিতাই বিশেষ নাম শুনেছেন নিশ্চয়ই। শিরোমণি মহাশয় বললেন, বিশেষ? সদগোপ? আগে না,